প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। এক পয়সাও লাগবে না, বিনামূল্যে পাওয়া যাবে 3টি সিলিন্ডার। নতুন প্রকল্পের ঘোষণা রাজ্যের। অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন এখনই নয়, কবে খুলবে পোর্টাল, জানুন পুরো আপডেট। পড়াতে এসে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা, 71 বছরের গৃহশিক্ষকের চাঞ্চল্য বাসন্তীতে। ভারী বৃষ্টিতে গিনির আবর্জনার পাহাড়ে ভয়াবহ ধস, অন্তত 30 জনের মৃত্যু। পালাবদলের বাংলায় সাইবার অপরাধের দাড়ি শুরু, অপারেশন প্রহার, গ্রেপ্তার শতাধিক জালিয়াত। ফুটপাতে দুধ গরম কাণ্ডে পরিবারের পাশে মমতা, বাড়িতে রাখছেন না কেন তোপ শুভেন্দুর। কথা দিয়ে গেলাম, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বড় আশ্বাস মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে হাসপাতালে মাদক মেশানো পানীয় খাইয়ে লুট মা ছেলেকে, প্রসূতির চিকিৎসা করাতে গিয়ে গয়না টাকা খোয়ালো পরিবার। আমাকে বলেছিল দিদি থাকবে, ঋতব্রত শিবির ছেড়ে কালীঘাট তৃণমূলে ফিরলেন আরও এক বিধায়ক। মদ্যপানে প্রতিবাদ করায় প্রাক্তন বিধায়কের আত্মসহায়ককে পিটিয়ে খুনের অভিযোগ, গারুলিয়ায় চাঞ্চল্য, ধৃত 3। শাহে সফরের পরই সীমান্তে ধৃত আফগান যুবক। চিকেন স্নেকে চলছিল নজরদারি, মিলল হাওড়া যোগ। ধর্ম থেকে টাকা দিতেন, ফেসবুকেই থাকুন। অন্নপূর্ণা নিয়ে মমতাকে পাল্টা খোঁচা শুভেন্দুর। স্বামীর অনুপস্থিতিতে 3 সন্তানকে খুন, ভুল বুঝে প্রায়শ্চিত্তের চেষ্টা, খুনি মাকে নির্দোষ প্রমাণে মরিয়া পরিবার। লক্ষ্মীর ভান্ডার টেনে অন্নপূর্ণায় যোগ্য অযোগ্য যাচাই নিয়ে প্রশ্ন মমতার, অভিযোগ বিজেপি প্রতারণা করলো মহিলাদের সঙ্গে। আইফোনের ইএমআই এ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল পুত্র বাবা মাকে। মৃতার বোনের দাবি সবটাই রটনা, নেপথ্যে অন্য কারণ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে প্রায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়, তবে এবার সেই চিন্তা দূর করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। নতুন একটি প্রকল্পের মাধ্যমে বছরে 3টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। কারাই ফ্রি সিলিন্ডার পাবেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। সেখানেই তিনি জানান, অন্নপূর্ণারি সুপার 6 প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য পরিবারগুলোকে বছরে 3টি করে এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। 2027 সালে পোঙ্গল থেকে তামিলনাড়ু সরকারের এই নতুন প্রকল্প চালু হওয়ার কথা। তবে রাজ্যের সব পরিবার এই ফ্রি এলপিজি সিলিন্ডার পাবেন না। কারাই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য তা স্পষ্ট করে দিয়েছে মুখ্যমন্ত্রী। বিজয় জানান, যেসব পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম, তাদের বছরে 3টি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণানি সুপার 6 প্রকল্পের উপভোক্তারা গ্যাস সিলিন্ডার কেনার পর 3টি সিলিন্ডারের দাম নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। তামিলনাড়ু প্রায় 1,30,00,000 পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। বিধানসভা নির্বাচনের আগে থলপতি বিজয়ের দলের দেওয়া একাধিক প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল বছরে 6টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া। আপাতত ফ্রিতে 3টি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, উপসাগরীয় এলাকায় যুদ্ধ পরিস্থিতির জেরে রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ এসে পড়েছে। সেটা দূর করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে গ্রাম থেকে শহর দেশের বেশিরভাগ জায়গায় এলপিজি সিলিন্ডার ব্যবহৃত হয়। ফলে সাম্প্রতিক অতীতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছিলেন বহু মানুষ। এবার তামিলনাড়ু সরকার বছরে 3টি ফ্রি এলপিজি সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ নাগরিক। রাজ্যে বর্তমানে হট টপিক অন্নপূর্ণা যোজনা। কে টাকা পেয়েছে আর কে টাকা পায়নি তা নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে হইচই শুরু হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে প্রায় 1,45,00,000 মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। তাদের প্রত্যেককে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। তবে এখনো অনেকেই আবেদন করতে পারেননি। এবার তাদের জন্য নতুন করে আবেদন নেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, আগামী 30শে সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন আবেদনের সুযোগ। নতুন করে আবেদন চালু হলে পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। ধাপে ধাপে প্রক্রিয়াটি জেনে নিন। সরকারি অন্নপূর্ণা যোজনা পোর্টালে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন অপশন বেছে নিতে হবে। গভর্নমেন্টের পর আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নাম্বার এবং পরিবারের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। অ্যাকাউন্টটি আধারের সঙ্গে লিংক থাকা জরুরি, কারণ 3,000 টাকা ডিবিটি এর মাধ্যমে পাঠানো হবে। সব তথ্য ভালোভাবে দেখে সাবমিট করতে হবে। এরপর পাওয়া অ্যাপ্লিকেশন আইডি বা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি রেখে দিতে হবে। কি কি লাগবে? আবেদনের জন্য ভোটার কার্ড বা এপিক, আধার কার্ড এবং একটি সক্রিয় মোবাইল নম্বর লাগবে। পাশাপাশি পরিবারের সদস্যদের নাম, জন্ম তারিখ, ঠিকানা, সম্পর্ক, প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার, মোবাইল নাম্বার, ভোটার কার্ড, বিধানসভা কেন্দ্র পার্ট নাম্বার এর মতো তথ্য দিতে হবে। 12 পাতার ফর্মে এই তথ্যগুলি চাওয়া হবে। তবে এখনই নতুন ফর্ম জমা নেওয়া যাচ্ছে না, কারণ এখনো নতুন আবেদন শুরু হয়নি। কতজন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে? সরকারি তথ্য অনুযায়ী জুনে 28 লক্ষ মহিলাকে দিয়ে টাকা দেওয়া শুরু হয়। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে 1,28,00,000। চলতি মাসে প্রায়
1,45,00,000 মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। মোট আবেদনকারীর মধ্যে প্রায় 17 লক্ষ আবেদন বাতিল হয়েছে, আরও 14 লক্ষ আবেদন যাচাইয়ের মধ্যে রয়েছে। তবে বাতিল হওয়া আবেদনকারীদের মধ্যে যোগ্যদের সুযোগ দিতে ক্লেম অ্যান্ড অবজেকশন পোর্টাল চালু করা হয়েছে। যোগ্য কেউ বাদ পড়েছেন কিনা তা দেখতে মহিলা মোর্চা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে জমা পড়া আবেদনগুলির যাচাই 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যাচাইয়ের যোগ্য হলে তবেই প্রকল্পের সুবিধা মিলবে। লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত অন্নপূর্ণা যোজনা মহিলারা 3,000 টাকা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার নামে ভুয়ো লিঙ্ক ছড়ানোর অভিযোগ রয়েছে, তাই আবেদন করার সময় শুধুমাত্র সরকারি পোর্টাল ব্যবহার করুন। অচেনা লিঙ্কে গিয়ে আধার ব্যাংকের তথ্য ওটিপি দেবেন না। তৃতীয় শ্রেণীর এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল 71 বছর বয়সী গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা বাসন্তীর ঝড়খালি এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার পরিবারের অভিযোগ, এই ঘটনায় মিটমাট করে নেওয়ার জন্য তাদের উপর চাপ তৈরি করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গৃহশিক্ষকের নাম সুভাষচন্দ্র মিস্ত্রি। সে ওই এলাকারই বাসিন্দা। দীর্ঘদিন ধরে এলাকায় গৃহশিক্ষকতা করে সে। রবিবার বিকেলে এলাকার একটি বাড়িতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে পড়াতে গিয়েছিল সুভাষচন্দ্র। অভিযোগ, পড়ানোর ওসিলায় সে ওই নাবালিকার যৌন হেনস্থা করে। বিষয়টি জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়ে পরিবার। ঘটনার পর অভিযুক্তরা পরিবারের তরফ থেকে বিষয়টি মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নির্যাতিতার পরিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনড়। পুলিশ জানিয়েছে, পক্সো আইন মেনে ক্যানিং হাসপাতালে ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সে আপাতত বাড়িতেই রয়েছে, তার অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্ত সুভাষচন্দ্র মিস্ত্রিকে গ্রেফতার করে ঝড়খালি থানার পুলিশ। সোমবার তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 71 বছর বয়স্ক এক গৃহশিক্ষকের এই কীর্তি দেখে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। ভারী বৃষ্টির জেরে মর্মান্তিক দুর্ঘটনা আফ্রিকার দেশ গিনিতে। রাজধানী কোনাক্রিতে দার এস সালামের সবচেয়ে বড় আবর্জনার স্তূপে ধসের জেরে মৃত্যু হলো অন্তত 30 জনের। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে আরো বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধারকারীদের অনুমান, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, কোনাক্রির এই অঞ্চলে গোটা শহরের আবর্জনা জমা করা হয়। বছরের পর বছর ধরে আবর্জনা জমা করে রাখার তা বিরাট পাহাড়ে রূপ নিয়েছে। রবিবার রাতে 2টা নাগাদ প্রবল বৃষ্টির জেরে সেই আবর্জনার স্তূপ দিয়ে জল বইতে শুরু করে এবং বড়সড় ধস নামে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি গুরুতর আকার নেয়। বড়সড় ধস নামে সেখানে। ঘটনায় আশপাশে থাকা কুড়ে ঘরগুলি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। নিচে আটকে পড়া ব্যক্তিদের খুঁজে বের করতে তল্লাশি শুরু হয়েছে। এখনো পর্যন্ত দুর্ঘটনায় 30 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবার ওই স্থানটি বন্ধ করার কথা ছিল। সেই মতো আবর্জনা স্তূপের নিকটবর্তী বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর অনেকে এলাকা ছেড়ে চলে গেলেও দুর্ঘটনার সময় বহু মানুষ সেখানে ছিলেন, তারাই এই দুর্ঘটনার শিকার হন। প্রশাসনের দাবি অনুযায়ী দুর্ঘটনার পর জীবিত অবস্থায় 6 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। 30 জনের দেহ উদ্ধার হয়েছে। আরো বহু মানুষ এখনো নিখোঁজ বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, আফ্রিকার দেশগুলির আবর্জনার পাহাড়ে এমন দুর্ঘটনার ঘটনা এই প্রথমবার নয়। দিনের পর দিন আবর্জনা জমে বিশাল পাহাড়ে রূপ নিচ্ছে। স্তূপগুলি আরো ভারী ও উঁচু হচ্ছে, অথচ এগুলি নিম্নভাগ অত্যন্ত দুর্বল, যার জেরে বৃষ্টি শুরু হলে এইসব অঞ্চলে ঝুঁকি বাড়ে। জল জমে স্তূপের উপর ওজন বেড়ে তৈরি হয় ধসের ঝুঁকি। অনেকে এই বজ্র থেকে প্লাস্টিক ধাতু বের করে জীবিকা নির্বাহ করে, তারাই সবচেয়ে বিপদের মধ্যে পড়ে। 2000 সালে ফিলিপিন্সে এমনই এক দুর্ঘটনায় 280 জনের মৃত্যু হয়। 2005 সালে ইন্দোনেশিয়ায় মৃত্যু হয় 143 জনের। 2017 সালে ইথিওপিয়ায় 110 জন। 2015 সালে চীনে 77 জন প্রাণ হারায়। 2017 সালে শ্রীলঙ্কায় 32 জন এবং 2018 সালে মোজাম্বিকে 16 জনের মৃত্যু হয় এমনই দুর্ঘটনায়। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে তার অপব্যবহারও। ভার্চুয়াল জগতে এখন মাথা ব্যথার কারণ ক্রমবর্ধমান সাইবার অপরাধ, আর সেই ফাঁদে পড়ে সর্বশান্ত হতে হয় সাধারণ মানুষকে। বর্তমানে ডিজিটাল অ্যারেস্ট সাইবার অপরাধে নয়া সংযোজন, যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে তদন্তকারীদের কপালে। এবার সাইবার অপরাধীদের ধরতে অপারেশন প্রহার চালানো রাজ্য পুলিশ। বিশেষ এই অভিযানে গত 7 দিনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে 107 জন সাইবার জালিয়াত। শুধু তাই নয়, এই কদিনে প্রায় 93 কোটি টাকার সাইবার জালিয়াতি তদন্ত গোয়েন্দারা করেছেন বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট 69টি মামলা দায়ের হয়েছে। তারই ভিত্তিতে কলকাতা সহ সারা রাজ্য জুড়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার হয়েছে 107 জন সাইবার অপরাধী। মোট 92.644 কোটি টাকার সাইবার জালিয়াতির ভিত্তিতে তদন্ত হয়। ধীরে ধীরে সাইবার হটস্পটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলা। ভুয়া কল সেন্টার খুলে প্রতারণা থেকে শুরু করে একের পর এক সাইবার অপরাধের খবর সামনে আসে। এরপরই অপারেশন প্রহারের আয়োজন করে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং। কলকাতা সহ সাইবার
রাজ্য জুড়ে 7 দিন ধরে চলে এই অভিযান। বিশেষ এই অভিযানের শুরুতেই সাইবার অপরাধীদের ব্যাপারে খোঁজ খবর নেন রাজ্যের গোয়েন্দারা। এরপর সাইবার অপরাধের হটস্পটগুলিতে শনাক্ত করা হয়। পুলিশ সূত্রে জানিয়েছে, রাজ্যে মোট 69টি মামলা দায়ের হয়েছে। তারই ভিত্তিতে কলকাতা সহ সারা রাজ্য জুড়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার হয়েছে 107 জন সাইবার অপরাধী। মোট 92.644 কোটি টাকা সাইবার জালিয়াতির ভিত্তিতে তদন্ত হয়। তদন্তে ধরা পড়ে 3টি ভুয়ো কল সেন্টার, মূলত মেহুল বা বেআইনিভাবে ভাড়া নেওয়া ব্যাংক অ্যাকাউন্ট, সন্দেহজনক ব্যাংকের শাখা, এটিএম, নগদ টাকা তোলার পয়েন্টগুলির উপর নজর, ভুয়ো সিম, যে জায়গাগুলি থেকে বিক্রি তথা সরবরাহ করা হচ্ছে ও যে জায়গা থেকে সাইবার অপরাধের নেটওয়ার্ক চালানো হচ্ছে সেই জায়গাগুলির উপর নজরদারি চালানো হয়। এই পদ্ধতিতে রাজ্যে সংগঠিত সাইবার অপরাধের উপর আঘাত হানা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ফুটপাতে দুধ গরম কাণ্ড। সোমবার ফেসবুকে লাইভে অসহায় পরিবারের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো কর্মীর বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন তিনি। এই প্রসঙ্গে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই প্রসঙ্গে উঠতেই শুভেন্দুর প্রশ্ন, উনি নিজের বাড়িতে রাখছেন না কেন? বললেন, কথা কম বলুন, অনেক বয়স হয়েছে। শুভেন্দু বলেন, উনি নিজের বাড়িতে গিয়ে রাখছেন না কেন? হালি শহরে ওনার কর্মীর বাড়িতে ওনাকেই ঢুকতে দেয়নি। আমার সঙ্গে তো মৃতের পরিবার কথা বলেছে, অর্থ সাহায্য নিয়েছে, চাকরির কথা বলেছি, প্রয়োজনীয় নথি দিয়েছেন। বিষয়টি ঠিক কি? দিন কয়েক আগে পার্ক স্ট্রিটে ফুটপাতে নাতির জন্য দুধ গরম করছিলেন বৃদ্ধা। যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাওয়ার আশঙ্কায় তাকে সেই কাজে বাধা দেন অগ্নিমিত্রা পাল। তড়িঘড়ি দুধ গরম বন্ধ রাখার নির্দেশ দেন। প্রশ্ন করেন, তার বাড়ি কোথায়? এই ঘটনার পরই ওই মহিলা অসহায় কণ্ঠে বলেন, বাড়ি থাকলে কি আর কেউ ইচ্ছে করে রাস্তায় থাকে? মহিলার দাবি, 50 বছর ধরে পার্ক স্ট্রিটে ফুটপাতই তার ঠিকানা। ওই মহিলার পরিস্থিতি দেখে অনেকে অগ্নিমিত্রা পালে মানবিকতা বোধ করে প্রশ্ন তোলেন। পাল্টা ভিডিও বার্তায় সোমবার অগ্নিমিত্রা বলেন, কোনো বাচ্চার মুখে দুধ কেড়ে নেওয়া হয়নি, সরে যেতে বলা হয়েছে। অনাবশ্যক সমালোচনার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার হয়তো বুঝিয়ে বলা উচিত ছিল। সোমবার ফেসবুক লাইভে সেই ইস্যুতে একরাশ ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একটা ছোট্ট দুধের শিশুর খাবার তৈরি করছিল। দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে। যে মা রাস্তার উপর বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে সে অসহায়। দুধটা ফেলে দিতে খারাপ লাগলো না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। এরপরই মমতা বলেন, আমি এই পরিবারটির দায়িত্ব নিতে তৈরি। ওনারা রাজি থাকলে আমি কোনো কর্মীর বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করে দেব, বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেব। এই ইস্যুতে মমতাকে এক হাত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উনি নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখছেন না কেন? হালিক শহর ওনার কর্মীর বাড়িতে ওনাকেই ঢুকতে দেয়নি। আমার সঙ্গে তো মৃতের পরিবার কথা বলেছে, আর্থ সাহায্য নিয়েছে, চাকরির কথা বলেছি, প্রয়োজনীয় নথি দিয়েছেন। শুভেন্দুর কথাই, কর্মীরাই ওনাকে ভরসা করে না, এসব বলে কি লাভ?